বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা এইসি L12 গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের সকলকেই পড়তে হবে। বাংলা এইসি L12টা প্রত্যেকেরই কম্পালসরি সাবজেক্ট। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সিলেবাস, শুধুমাত্র সিলেবাস নয়, তার সঙ্গে সাজেশনও আজ তোমাদের দিয়ে এসেছি। খুব মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুনবে, যাতে বুঝে নিতে পারো বাংলা এইসি যে সাবজেক্টটা রয়েছে তৃতীয় সেমিস্টারে সেখানে কি কি অংশ তোমাদের পাঠ্য রয়েছে। শুধুমাত্র সিলেবাস নয় বলেছি, সিলেবাসের সঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। সাজেশনে আগে একটি নির্দিষ্ট পাঠ্য রয়েছে, সেই পাঠ্যটাও তোমাদের আজকে এখানেই আমি বুঝিয়ে দেবো। তাই বলবো সবার আগে এই গুরুত্বপূর্ণ সেশনটা দেখার সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধুদের অবশ্যই বেশি করে শেয়ার করবে। সবার আগে দিয়ে দিই তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটা। বাংলা এইসি L12 যেটা রয়েছে সেটা তোমাদের রয়েছে বাংলা ছোট গল্প কবিতা। তোমাদের এই যে পাঠ্যটা রয়েছে এই পাঠ্যটা গুরুত্বপূর্ণ সিলেবাসটা স্ক্রিনের মধ্যে তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ বাংলা ছোট গল্প কবিতা তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের পাঠ এককের মধ্যে রয়েছে অবশ্যই বাংলা ছোট গল্প। বাংলা ছোট গল্পের মধ্যে তোমরা কি কি পড়বে? বাংলা ছোট গল্পে তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি রয়েছে, রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী রয়েছে, আর রয়েছে বনফুলের তাজমহল রয়েছে। এরপর দেখো এই যে পাঠ একক 2 যেটা রয়েছে সেটার মধ্যে অবশ্যই একালের কবিতা তোমাদের পড়তে হবে। একালের কবিতার মধ্যে তোমাদের রয়েছে দীনেশ দাসের কেরানি রয়েছে, রয়েছে তোমাদের প্রেমেন্দ্র মিত্রের মানে রয়েছে এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো রয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা এইসি L12 এর পরীক্ষা হচ্ছে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই সমগ্র সিলেবাস থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে আমি আপলোড করব, তার আগে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি কেরানি কবিতাটা। কেরানি কবিতাটা দীনেশ দাসের লেখা। এই দীনেশ দাসের লেখা কেরানি কবিতাটা যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটা তোমাদের সামনে আজকে আলোচনা করি। যদি ভালো লাগে তোমার বন্ধুদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ যে পাঠ্যটা রয়েছে এই পাঠ্যের এই ভিডিওটাকে অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে। কবিতাটা কেরানি, নামটা কি বুঝতে পারছো? কেরানি কাকে বলে যদি বলতে হয় তাহলে বলবো অফিসে যে বিভিন্ন কাজকর্ম রয়েছে, যারা এই কলমের সাহায্যে কাজকর্ম করে যায় তাদেরকে আমরা বলে থাকি কেরানি। একজন কেরানি, তার যে মনের ভাবনা সেই ভাবনাটা আলোচ্য কবিতায় দীনেশ দাস প্রকাশিত করেছেন। কবিতাটার প্রথম লাইনের এখানে বলছে দেওয়াল পাঁজির পাতায় পাতায় দিন ছিঁড়ে যায় বিষণ্ণতায়। দেওয়াল পাঁজির পাতায় পাতায়, পাঁজি কি? দেওয়ালের মধ্যে যে ক্যালেন্ডারটা থাকে সেই ক্যালেন্ডারকে আমরা বলি পাঁজি। এই পাঁজি ক্যালেন্ডারটার যে তারিখটা রয়েছে সেই তারিখটা একের পর এক পার হয়ে যায়, অর্থাৎ বিষণ্ণতায় ক্যালেন্ডারে সেই পাতাটা এক এক করে পার হয়ে যায়। তাই এখানে বলা হচ্ছে পাতা ছিঁড়ে যায়। তো এখানে বলছে দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায় হায়। দিন হাওয়ায় হাওয়ায়, সময় অন্তর অন্তর আস্তে আস্তে কি হয়, দিন পার হয়ে যায়। প্রতিনিয়ত সময়ের সঙ্গে সঙ্গে দিন অতিবাহিত হয়ে যায়, দিন এক জায়গায় থেমে থাকে না। কবি আরো বলছেন যে আপিস বেলায় চলতি ট্রামে খোলা জানালায় দেখি ময়দান নীল নিরালায় রোদের মিষ্টি আগুন পোহায় আমি অসহায় এখন আমায় যেতে হবে সেই ইটের গুহায়। অর্থাৎ কবি যখন চলতি ট্রামের মধ্য দিয়ে যখন যাতায়াত করে সেই যাতায়াতের সময় ময়দানকে তিনি লক্ষ্য করেন। ময়দান নিশ্চয়ই বুঝতে পারছো, কলকাতায় ময়দান আছে, এই তুলনায় তোমাদের পরীক্ষা আসতে পারে ময়দান কোথায় অবস্থিত। দেখে চলতি ট্রামে যখন তিনি যাতায়াত করেন সেই যাতায়াতের সময় প্রকৃতির যে শোভা, প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কবিকে আকৃষ্ট করে, বা বলতে পারি একজন কেরানিকে আকৃষ্ট করে। সেই আকৃষ্ট হওয়ার পরবর্তীকালে তার মনটা সেই নীল নিরালায়, নীল দিগন্তে যেন তার মনটা যেন উড়ে যায়। কবি আরো বলছেন আবার কখনো ফিকে কুয়াশায় আকাশ ছাপায় গাছগুলি দূরে ভিড় করে ছোট ছোট পাহাড় প্রায়, ছোট ছোট পাহাড় প্রায়। সেই তার যে মনের যে ভাবনা যখন নির্নিরালায় যখন তার মনটা যখন উড়ে যায়, সেই উড়ে যাওয়ার পরেও সেই ভাবনার মধ্যে যেন একটা কুয়াশার আচ্ছন্ন ভাব যেন দেখা দেয়। তাই তিনি সেখান থেকে যেন কখনো কখনো যেন ফিরে আসছে তার মনটা, এরকম অবস্থাটা দেখায়। তারপরেও তিনি আবার দেখতে পান, কি দেখতে পান? মাঠের উপরে মোষগুলো চড়ে হেথায় সেথায় এলেন কোথায়, সাঁওতালি পাড়ায় পাথর পাড়ায় এলেন কোথায়। কবি জিজ্ঞাসা করছেন। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর কবি মনের ভেতরে সেই ভাবনা জেগে উঠেছে, বা কেরানির মনের ভেতরে সেই ভাবনাটা জেগে উঠেছে যে এই প্রাকৃতিক সৌন্দর্য তিনি যে দেখছেন সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কোথাকার। তিনি মনে করছেন হয়তো কোনো সাঁওতাল পাড়ায় এসে উপস্থিত হলেন। এইভাবে তার মনের ভেতরে যেন একটা প্রকৃতির প্রতি যে একটা ভাবনা, প্রকৃতিকে ভালোবাসার যে ভাবনা, সেই ভাবনাটা ফুটে ওঠে। কবিতায় আরো বলছেন, কি বলছেন? মনে হয় কোন পাহাড় চূড়ায় মনের কোনায় ছন্দ ঘনায়। অর্থাৎ তার মনের ভেতরে যেন একটা ছন্দ ঘনিয়ে ওঠে।
প্রকৃতির সৌন্দর্য দেখে তার মনটাও যেন উদ্গ্রীব হয়ে ওঠে। তিনিও একজন কেরানি, সেই ভাবনা থেকে বেরিয়ে এসে কবির সুলভ ভাবনা নিয়ে তার মনের ভেতরে জেগে ওঠে কি না, কেরানির মনের ভেতরে জেগে ওঠে কবির একটা একাকিত্ব ভাব। কবি যেন সেই প্রকৃতির সঙ্গে মিশে যেন একাকিত্ব হয়ে গেছেন, এই ভাবনাটা সে একজন কেরানির মনের ভেতরে জেগে ওঠে। ঠিক তার পরের মুহূর্তে কবির মনের ভেতরে বলতে পারি, বা একজন কেরানির মনের ভেতরে যে বিষণ্ণতা ভাব সৃষ্টি হয়েছে সেটাও কবি এই কেরানি কবিতায় বলছেন। তিনি বলছেন কি, তারপরে সেই শিশু কবিতায় পিষে দিয়ে যায় লেজার খাতায়, কাজের যাতায় এমনই করে দিন ছিঁড়ে যায় নৃশংসতায়, দেওয়াল পাঁজির পাতায় পাতায় দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায় হায়। অর্থাৎ কবি মনের ভেতরে যে ভাবনা ছিল, বা কবির বলবো এখানে কেরানির মনের ভেতরে যে ভাবনা ছিল, প্রকৃতির সৌন্দর্যকে দেখে প্রকৃতির সঙ্গে মিশে যেন একাকিত্ব হয়ে যাওয়ার পরেও যেন তার মনে আবার সেই লেজার খাতা ফিরে আসে। অর্থাৎ সেই অফিসের মধ্যে যে খাতা সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোকে দেখে নিয়ে বা সেই ভাবনাটা ভেবে নিয়ে তার মনটা যেন আবার যেন উদাসীন হয়ে পড়ে। এই খাতা, এই লেজার খাতা, সেখানে তাকে আবার ফিরে যেতে হবে। কোথায়? একটা যেন ইটের গুহার মধ্যে যেন তাকে ফিরে যেতে হবে। সেই গুহার মধ্যে যে তাকে আবার ছন্দবদ্ধ একটা জীবন যাপন করতে হবে। প্রকৃতির এত সৌন্দর্য দৃষ্টি, প্রকৃতির এত সৌন্দর্য রূপ দেখার পরেও তার মন আবার বিষণ্ণতা ভেড়ে যায়, যে তাকে আবার চলে যেতে হবে সেই অফিসে, আবার লেজার খাতার মাঝখানে তাকে পড়ে আবার সেই কাজ করতে হবে। প্রতিনিয়ত তাকে সেই একই নিষ্পেষিত জাঁতাকলের মধ্য দিয়ে তাকে যেন চলে যেতে হবে। কবিতায় এখানে বলতে পারি যে কবি যে বিষয়টাকে তুলে ধরতে চেয়েছেন, একজন যে কেরানি, একজন যে সরকারি কর্মচারী বলো বা বলতে পারো যে ব্যক্তিটা প্রতিনিয়ত নিজের কাজের মধ্য দিয়ে রয়েছে, তার যে সুখ স্বচ্ছন্দ, তার যে কোনো ভাবনা থাকতে পারে সেই ভাবনাটা যেন নিষ্পেষিত হয়ে যায়। চাইলেও তিনি নিজের ভাবনাকে যেন প্রকাশিত করতে পারেন না। এইভাবে কবি আলোচ্য কবিতায় একটা কেরানির মনের ভেতর যে জীবনে যে একটা ভাবনা রয়েছে, সবার আগে তো প্রকৃতির শোভা দেখে, প্রকৃতির সৌন্দর্য দেখে তার মনটা উদার হয়ে যায়। পরবর্তীকালে মনে হয় যেন শিশু কবিতার মধ্য দিয়ে যেন তার মনে হয় যেন সবকিছু যেন শেষ হয়ে গেছে, আবার সেই যেন ইটের দেওয়াল ঘেরা সেই অফিসের মধ্য দিয়ে সেই খাঁচার মধ্যে তাকে আসতে হবে এবং সেখানে আবার তাকে প্রতিনিয়ত সেই একই কাজ করে যেতে হবে। এইভাবে কেরানি কবিতায় দীনেশ দাস একজন কেরানির যে মনের যে ভাবনা, মনের যে প্রতিফলন, সেই প্রতিফলনকে আলোচ্য কবিতায় দেখিয়েছেন। এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য আমি বেছেছি। সেই প্রশ্নগুলো তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরছি। এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য। তো তোমার এখানে প্রশ্ন রয়েছে, দীনেশ দাসকে কোন আখ্যায় ভূষিত করা হয়? উত্তর তোমাদের দেওয়া আছে নিশ্চয়ই, কি না এখানে উত্তর তোমার দেওয়া আছে কাস্তে কবি হিসাবে। তারপরে প্রশ্ন রয়েছে, কেরানি কবিতাটি কার রচনা? উত্তর অবশ্যই দীনেশ দাস। তারপরে প্রশ্ন, দেওয়াল পাঁজি কে আমরা চলতি ভাষায় কি বলে থাকি? একে আমরা বলি ক্যালেন্ডার। তারপর প্রশ্ন, দিন কিভাবে ছিঁড়ে যায়? উত্তরটা অবশ্যই হবে বিষণ্ণতায়। পরের প্রশ্ন করবে, কবি এই কবিতায় কোন যানবাহনের কথা বলেছেন? উত্তর অবশ্যই করে তোমরা ট্রাম। তারপরে প্রশ্ন, কবি নিজেকে কি বলেছেন? উত্তর হচ্ছে অসহায়। পরের প্রশ্ন, আকাশ ছাপায় কি দিয়ে? ফিকে কুয়াশা দিয়ে। গাছগুলিকে কিসের মতো লাগে? উত্তর অবশ্যই ছোট পাহাড়ের মতো মনে হয়। তারপর মনের কোনায় কি ঘনায়? উত্তর তোমরা করবে অবশ্যই ছন্দ ঘনায়। তারপর প্রশ্ন, কবি কবিতায় পিষে যায় কোথায়? উত্তর অবশ্যই লেজার খাতায়। তারপরে প্রশ্ন রয়েছে, যাতায় কি পেশা হয়? উত্তর হবে শস্য। তারপর প্রশ্ন, নৃশংসতায় কি ছেড়ে যায়? উত্তর হবে দিনগুলি। তারপর প্রশ্ন রয়েছে, কাস্তে ও কেরানি ছাড়া কবির অর্থাৎ দীনেশ দাশগুপ্তের অন্য একটি কবিতার নাম লেখো। উত্তর তোমরা করবে প্রথম বৃষ্টির ফোঁটা। এখান থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য আমি বেছেছি। সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য। রয়েছে প্রশ্ন, ময়দান অবস্থিত ড্যাশ? উত্তর করবে অবশ্যই কলকাতায়। আমি অসহায়, কে অসহায়? উত্তর হবে অবশ্যই কেরানি। তারপরে প্রশ্ন, হেথায় সেথায় চরে ড্যাশ? উত্তর হবে মোষগুলি। তারপরে প্রশ্ন করবে, তারপর সেই শিশু কবিতায় পিষে দিয়ে যায় ড্যাশ? উত্তর হবে লেজার খাতায়। তারপরে প্রশ্ন, এমনি করেই দিন ছিঁড়ে যায় ড্যাশ? উত্তর নৃশংসতায়। কেরানি কবিতার শেষ কথাটি হলো ড্যাশ? উত্তর করবে হায়।
তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের, কেরানি কবিতাটিকে কবি মানে কটি স্তবক আছে? উত্তর করো তোমরা। 4টি স্তবক রয়েছে। কেরানি কবিতায় কটি পংক্তি রয়েছে? উত্তর হবে 27টি। তারপর দীনেশ দাসের মৃত্যু কবে হয়? উত্তর হবে 1985 সালে। এই যে তোমাদের কেরানি কবিতার বিষয়বস্তু বা কেরানি কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম, সেই প্রশ্নগুলো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই অনুরোধ করবো বাকি পাঠ্যগুলো থেকেও যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ পড়াটাকে বোঝার প্রয়োজন রয়েছে বা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রয়োজন রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। তার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। এখনকার জন্য টাটা।